দর্শক, এই মুহূর্তে আমরা আছি ২৪ ঘন্টা বাংলাদেশের ডিজিটাল আউটলেটে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ সাইফুল ইসলাম। আজ আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস। তার সঙ্গে আজকে আমরা নারী দিবস উপলক্ষে কিছু কথা জেনে নেব। স্যার, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা স্যার, বর্তমান প্রেক্ষাপটে নারীদের বিষয়ে নারীরা কতটা সেভ আছে, আপনার এতে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। যে আসলে যদি আমরা আরও 50 বছর বা 55 বছর আগের চিন্তা করি, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই সময় থেকে এখনকার এই পর্যায়ে এসে এই নারীরা তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। অনেক ক্ষেত্রেই তারা নিরাপদ রয়েছে, অনেকটা ক্যাপাবল রয়েছে, যেটি আমরা আরও 50-55 বছর আগে বা স্বাধীনতারও আগে ওইটা আমরা তখনও কল্পনাও করি নাই। তবে এই এখনো অনেক ক্ষেত্রে যখন আমরা দেখি যে বাসে কোনো নারী নির্যাতিত হয়, হেনস্থার শিকার হয়, ধর্ষণের মতো লোমহর্ষক ঘটনা ঘটে, তখন আমরা মনে করি যে না, নারীরা এখনো শতভাগ নিরাপদ নয়। এর জন্য আমাদের দায় রয়েছে যে আমরা এখনো মানসিকভাবে সেই পর্যায়ে পৌঁছাই নাই যে একজন নারীকে যথাযথ সম্মান দিয়ে তাকে নিরাপদে আমরা চলতে দিব, তার স্বাচ্ছন্দ্য বোধ থাকবে এবং সে তার যে লক্ষ্যে পৌঁছবে আমরা তাদেরকে যে সাপোর্ট দেওয়া দরকার সেটা এখনও কাঙ্ক্ষিত না, শতভাগ কাঙ্ক্ষিত না। যার কারণে এখনও নারীরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে। এই পরিবেশটা উন্নতি হচ্ছে, এটা আরও বেশি উন্নতি দরকার। ইতিপূর্বে আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে নারীদের একটা বিশেষ ভূমিকা ছিল। এই ক্ষেত্রে আপনার কি ভূমিকা? আমার এই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে জুলাই আমি নিজেও দেখেছি যে যখন আন্দোলন চলে ঢাকা চিটাগাং রোডে, আমি দেখেছি একজন বোরকা পরা মহিলাকে, যার কোলে একটা বাচ্চা ছিল, হাতে একটা ছোট 7-8 বছরের বাচ্চা হাতে ধরা। রাস্তায় সে এসেছেন, আমি জিজ্ঞাসা করেছি তাকে যে আপনি কেন আসছেন। উনি বললেন যে আমি মিছিল এসেছি। তা আপনি এই যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কেন মিছিলে আসলেন? আমি প্রশ্ন করার পরে উনি বললেন যে না, আমার হাজবেন্ড বাইরে থাকেন, উনি ওখান থেকে টেলিফোন করে বলেছেন যে মিছিলে যেতে হবে। তো এইটা ছিল আসলে একটা আন্দোলনের একটা ফিলিংস, যে অনেক নারীদেরকে আমরা দেখেছি যে সব শ্রেণী পেশার সব মতের আমরা মেয়েদেরকে দেখেছি, ছাত্রীদেরকে দেখেছি এবং মধ্যবয়সী নারীদেরকেও দেখেছি যে আমরা আন্দোলনে এসেছি। এটা হলো বাংলাদেশে অতীতে আরও অনেক আন্দোলন হয়েছে, সেখানেও নারীদের কন্ট্রিবিউশন ছিল। আপনি জানেন স্বাধীনতা যুদ্ধে অসংখ্য নারী যুদ্ধে অংশ নিয়েছে এবং যুদ্ধে আমাদের প্রতিপক্ষের কাছে নির্যাতনের শিকার হয়েছে। অনেক বীরাঙ্গনা নারী এখনো বেঁচে আছেন আমাদের সামনে, আমাদের জীবন্ত ইতিহাস হিসেবে। তো এখানে ওই সময়ের আন্দোলনে নারীদের যে হার, কন্ট্রিবিউশনের যে হার ছিল, এখন সেটার অনেক উন্নতি। আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন, তাও বোরকা পরা একটা মেয়ে, আপনি তার বক্তব্য ভাইরাল অবস্থায় আছে, যিনি আন্দোলনের সময় বলেছেন যে পেছনে পুলিশ সামনে স্বাধীনতা, আমাদের কি করার আছে, এরকম একটা কথা উনি বলেছেন। যে কথাটা ভাইরাল অবস্থায় রয়েছে, সবাই এখনো সামাজিক যোগাযোগের মাধ্যমে আছে, যে এই যে তেজদীপ্ত বক্তব্য এবং সাহসী বক্তব্য, এগুলো এই বক্তব্যগুলোর কারণেই কিন্তু মেয়েরা সবাই, সব শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা প্রেরণা তৈরি হয়েছে যে না, যখন ইউনিভার্সিটির পর্যায়ে শুধু ছাত্ররা না, ছাত্রীরা সামনের সারিতে আছে এবং তখন অন্য মেয়েরাও, সব বয়সের শ্রেণী পেশার নারীরাও তখন আন্দোলনে অংশ নিয়েছে। আমি মনে করি যে অতীতে বাংলাদেশে এমন কোনো আন্দোলন এর আগে ঘটে নাই যে আন্দোলনে এত বেশি মেয়েদের কন্ট্রিবিউশন ছিল, নারীদের, এবং এত বেশি শহীদ হওয়ার ঘটনা ইতিপূর্বে ছিল না। এখানে শতাধিক, আমার ঠিক পরিসংখ্যান জানা নেই, যে শতাধিক নারী এখানে জীবন দিয়েছে। আহত, পঙ্গুত্ব বরণ করার সংখ্যাটাও অনেক বিশাল। তো এটা অবশ্যই আমি মনে করি যে নারীরা দেশের যে কোনো ক্রাইসিসের সময় তারা যে সামনের সারিতে এসে অবদান রাখতে পারে, তার একটা জ্বলন্ত প্রমাণ আমরা দেখি জুলাই আন্দোলনে। সময় তাদের সংসার এগুলো নিয়ে ব্যস্ত থাকে। বর্তমান প্রেক্ষাপটে নারীরা অফিস আদালতে কাজ করছে,
এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? না, এটা অবশ্যই একটা ভালো দিক যে নারীরা শুধু ঘরে কাজ করবে, না তা না, বাইরেও কাজ করবে। একটা ভুল ধারণা রয়েছে যে ইসলাম নারীদেরকে শুধু ঘরে আটকে রাখতে চায়, বা কেউ কেউ এটাকে নেতিবাচক প্রচারণা চালায় যে নারীদেরকে ইসলাম স্বাধীনতা দেয় না। কিন্তু যারা বাংলাদেশে যেহেতু মেজরিটি পার্সেন্ট মানুষ মুসলিম ধর্মের অনুসারী, সে কারণে ধর্মীয় রীতিনীতির কারণে আমি ইসলামকে এখানে নিয়ে এসেছি যে ইসলাম ধর্ম কী বলেছে। নারীরা, আপনি দেখেন যে উষ্টির যুদ্ধ নামে একটি যুদ্ধ রয়েছে, যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যুদ্ধে অংশ নিয়েছেন এবং উটে পিঠে তিনি সাওয়ার হয়েছেন। এই জন্য যুদ্ধের নাম উষ্টির যুদ্ধ। তো এখন থেকে যদি 1500 বছর আগে যুদ্ধে যাওয়ার মতো ঘটনা নবীর স্ত্রীর দ্বারা হয়, তাহলে আমরা এখন কেন নারীদেরকে ঘরে আটকে রাখবো? শুধু সংসারে কাজ করবে? সংসারের তো এমন অনেক কাজ আছে যেটা আমরা অন্য কারো মাধ্যমে করাতে পারি, বা অফিস বা অন্যান্য কাজ সেরেও এসে করা যায়। তো সেক্ষেত্রে বাইরে বা অন্যান্য কর্মস্থলে নারীরা থাকবে, এটা খুব স্বাভাবিক। এবং সেটা আমার যেটা ব্যক্তিগত মতামত যে তারা থাকবে একটি শালীন পর্যায়ে থাকবে, যেন সেটা কারো কাছে বিরক্তির কারণ না হয়। এবং আমরা যারা পুরুষ মানুষ রয়েছি, তারাও যেন কর্মক্ষেত্রে নারীকে এমনভাবে অ্যাকসেপ্ট করা যে সে যেন কাজের একটা স্বাধীনতা পায়, এবং কাজের মধ্যে সে যেন কোনো ভয়, টেনশন, হেজিটেশন ফিল না করে, এমন একটি কর্মপরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের। আমরা এখনো দেখে আসছি যে নারীরা এখনো বঞ্চিত, লাঞ্ছিত এসবের শিকার হচ্ছে। এক্ষেত্রে একটা নারীর বা কি করণীয় থাকে, বা একটা পুরুষের কি করণীয়? আসলে বঞ্চিত দুই ধরনের, লাঞ্ছিত হওয়া, বঞ্চিত হওয়া, এগুলো দুইটা বিষয়। একটা হচ্ছে ধরেন আমাদের এখনো গ্রাম অঞ্চলে নারীরা সংসার লাইফে এসে নির্যাতিত হয়, বিশেষ করে স্বামীর দ্বারা নির্যাতিত হয়। তারা শারীরিক নির্যাতনের শিকার হয়, মানসিক নির্যাতনের শিকার হন। এটা হলো একটা বিষয়। আর একটা বঞ্চিত যেটা হলো তার অধিকার থেকে তাকে সরে রাখা, যেমন সেটা পারিবারিক সম্পত্তি হতে পারে। যেমন আমাদের মধ্যে একটা প্রবণতা দেখি আমরা, যে ছেলে এবং মেয়ে একই বাবার সন্তান, কিন্তু ভিটা বাড়ির অংশ, বাড়ির জমি বন্টন করার ক্ষেত্রে মেয়েকে দেওয়া হয় না। যেমন বলা হয় যে মেয়ে, ওকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, ও তো শ্বশুর বাড়িতে আছে, ও বাড়িতে এসে কী করবে, এই বাড়ির জমি দিয়ে কী করবে? তাকে দেখা গেল যে ধানের জমি দেওয়া হয় বা চাষাবাদের জমি দেওয়া হয়, বাড়ির অংশ দেওয়া হয় না। তাইলে এটা একটা তাকে বঞ্চিত করার একটা উদাহরণ। কিন্তু আমার বক্তব্যটা কি, যে আমাকে যখন ইসলামী শরীয়ত মোতাবেক বা একটা মিরাসি আইন রয়েছে যে বন্টন নীতি সম্পদের, এই বন্টন নীতি অনুযায়ী আমি ছেলে যেই সম্পদটা পাবো, মেয়ের জন্য যে সম্পদ বন্টন আছে সে সব জায়গা থেকেই পাবে। দেখা গেল যে একটা মার্কেট আছে, সেখানে বাবা তার মেয়ে সন্তানকে দিচ্ছেন না, ছেলেকে দিচ্ছেন। তো মেয়ে বিয়ে দেওয়ার পরে তার দায়িত্ব তো শ্বশুর বাড়ির লোকেরা নিচ্ছেন, জামাই নিচ্ছেন। এই একটা মানসিকতার কারণে দেখা গেল যে কন্যা সন্তান সম্পদ থেকে বঞ্চিত হয়। কর্মক্ষেত্রে অনেক সময় বড় দায়িত্ব পালন করার থেকে নারীদেরকে অনেক সময় আমাদের মধ্যে প্রবণতা আছে দূরে সরে রাখে, যে মেয়ে মানুষও পারবে কিনা। কিন্তু আপনি দেখেন যে স্বাধীনতার আমাদের 71 সালে স্বাধীনতার পরে আমাদের 54 বছরে আমরা দেখব যে 91 সাল থেকে টানা প্রায় 34 বছর নারীরা এই দেশ শাসন করেছে। 91 সালে আপনি জানেন যে বিএনপি ক্ষমতা এসেছে, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন। এরপর থেকে গত 5ই আগস্ট পর্যন্ত কিন্তু নারীরাই প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন নারীরা, স্পিকার ছিলেন নারী। তো এবং আপনি দেখেন যে এখন থেকে 10 বছর আগে বাংলাদেশে একজন ইউনো নারী ছিলেন না। এখন আপনি দেখেন অন্তত আমার মনে হয় যে 50-50 নারীরা ইউনো হচ্ছেন। ডিসি এখন থেকে 5-7 বছর আগেও আমরা চিন্তা করিনি যে নারীরা ডিসি হবে, তো নারীরা ডিসি হয়েছেন। তারপরে বিভাগীয় কমিশনার হয়েছেন, ডিআইজি হচ্ছেন। আমার মনে হয় আইজিপি হন নাই, কিন্তু ডিআইজি হয়েছেন। প্রধান বিচারপতি না হলেও অসংখ্য বিচারপতি রয়েছে নারীরা।
তো নারীরা আসলে আমরা যদি চিন্তা করি যে তারা একটা মানে রাষ্ট্র তৈরি হওয়ার পরে সবচেয়ে বেশি সময় ধরে শাসন করেছেন নারীরা। এক্ষেত্রে আমি বলবো যে নারীদেরও একটু দায় ব্যর্থতা রয়েছে নারীদের যে আজকের এই অবস্থার জন্য। এই বিশাল সময় 91 সাল থেকে আগস্ট পর্যন্ত যেখানে নারীরা সুপ্রিম পাওয়ারে ছিলেন, সেখানে নারীদের জন্য অনেক কিছু করণীয় ছিল এই নারী নেত্রীদের, এবং সেটা কিন্তু ওনারা খুব বেশি করেছেন বলে আমার কাছে মনে হয়। একেবারেই করেন নাই তা না, ওনারা নারীদেরকে বঞ্চিত না করে সুবিধা দিয়েছেন বা বিভিন্ন ভালো ভালো জায়গায় পদায়ন করেছেন। আরও করা যেত। নারীদের জন্য আলাদা দিবস পালনেরও দরকার ছিল। নারীদের এমন একটা পজিশন তৈরি হতে পারত, শাসন ক্ষমতায় বেশিরভাগ সময় নারীরা ছিলেন, তো সেই সময় তারা তাদের নারীদেরকে এস্টাবলিশড করার জন্য আরও বেশি ভূমিকা রাখতে পারতেন। আমার মনে হয় যে সেই ভূমিকাটা রেখেছেন, কিন্তু প্রয়োজনীয় তুলনায় কম রেখেছেন। কিন্তু তারপরে আমাদের কাছে আসার বিষয় একটা মানে অত্যন্ত খুশির বিষয় যে নারীরা এখন একবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছেন, সংরক্ষিত আসনের বাইরে মেম্বার হচ্ছেন, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বাইরে অসংখ্য নির্বাচিত নারী রয়েছেন, এবং অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে উদ্যোক্তা রয়েছেন নারীরা, অসংখ্য বড় লিমিটেড কোম্পানি, গ্রুপ অফ কোম্পানির এমডি, সিইও, চেয়ারম্যান রয়েছেন নারীরা, বিমা কোম্পানিতে নারীরা রয়েছেন, ব্যাংকের ডিরেক্টর রয়েছেন। অতএব আমি মনে করি যে একটা বিশাল চেঞ্জ আছে, বিশাল ক্ষমতায়ন আসছে। পর্যায়ক্রমে সেটি আরও ভালো জায়গা তারা দখল করবে, এবং আমি মনে করি যে কোয়ালিটি বিল্ড আপ করতে পারলে প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, এইসব দুইটা জায়গা বাদ আছে, এই দুইটা জায়গাও নারীরা আসবে। সমসাময়িক একটা ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট একটি শিশু বাচ্চাও কোথাও সেভ নয়। এক্ষেত্রে আপনার বর্তমান সমাজকে কি মেসেজ দিতে চাচ্ছেন? আমি মনে করি এটা আমাদের জন্য খুবই লজ্জার এবং বিব্রতকর। এটি হচ্ছে ধরেন আমাদেরকে আইয়ামে জাহিলিয়াত বা তারও আগের অন্ধকার যুগ মনে করিয়ে দেয়। একটা ছোট্ট বাচ্চা 7-8 বছরের, সেই বাচ্চা যদি আমাদের কাছে নিরাপদ না হয়, তাহলে বলতে হবে যে এই পুরুষ এই ঘটনা আর সঙ্গে সম্পৃক্ত। সে মানে মানসিক বিকারগ্রস্ত ছাড়া বা সুস্থ মানসিকতার কোনো লোক এই বয়সের কোনো বাচ্চার উপর আক্রমণ করতে পারে না। এটা একটা হিংস্র মানসিকতা। এটা আমাদের সামগ্রিকভাবে এটার জন্য আমরা দায়ী, লজ্জিত, আমরা অপমানিত যে আমরা কেন একজনের প্রতি এইভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার মনে হয় অতীতেও যখন এরকম ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই। যদি অতীতের ঘটনাগুলো দৃষ্টান্তমূলক শাস্তি হতো এবং দৃশ্যমান শাস্তি হতো, জনসম্মুখে যদি বিচার করা যেত, তাহলে এরকম ঘটনার পরিমাণ কমতো এবং পুনরাবৃত্তি ঘটতো না। এই জন্য আমরা মনে করি যে এইসব ঘটনা থেকে উত্তরণের জন্য, বেঁচে থাকার জন্য কঠোর শাস্তির বিধান হওয়া উচিত, এবং এইসব শাস্তিগুলো জনসম্মুখে দেওয়া উচিত। তাইলে এরকম ছোট্ট বাচ্চারা যারা খেলবে, দৌড়াদৌড়ি করবে, আমাদের চোখের সামনে চোখের মণি হয়ে থাকবে, সেসব মানুষ আমাদের লোলুপ দৃষ্টির শিকার হবে না।